আসসালামু আলাইকুম। হ্যালো এভরিবডি। আমি শেখ গালিব রহমান, USAIS বাংলাদেশের সিইও। আজকে আমাদের সাথে আছেন অনেক স্পেশাল একজন গেস্ট, যিনি হচ্ছেন আস্থা আইটির ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যান্ড নিজেও একজন ইঞ্জিনিয়ার, আমার দীর্ঘদিনের বন্ধু, বড় ভাই রিজভী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম গালিব ভাই, কেমন আছেন আপনি? খুবই ভালো আছি, খুবই ভালো আছি। থ্যাংকস ফর কামিং অ্যান্ড জয়নিং উইথ আস টুডে। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি এবং ধন্যবাদ যে এই চমৎকার উদ্যোগটার জন্য। অ্যাবসলিউটলি। সো রিজভী ভাই, আস্থা আইটি বাংলাদেশে 17 বছর এবং 17 বছর ধরে টপ ক্লাস সফটওয়্যার ডেভেলপমেন্টের সার্ভিস দিয়ে যাচ্ছে দেশি এবং বিদেশি ক্লায়েন্টসদেরকে। তো সেইখানের গন্ডি পেরিয়ে আস্থা আইটি এখন নিউ ইয়র্কে, রাইট, জি, হেডকোয়ার্টার আপনারা করেছেন। আর ইউ এক্সাইটেড? ভেরি মাচ এক্সাইটেড অ্যান্ড স্কেয়ার্ড অ্যাজ ওয়েল। সো আমি একটু অল্প সময় নিয়ে আস্থা আইটি সম্পর্কে বলি। জি। অ্যাজ ইউ সেড, আস্থা আইটির বয়স 17 বছর। বাংলাদেশেই এটার উৎপত্তি, বাংলাদেশেই শুরু, কিন্তু সময়ের সাথে সাথে এটা সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। আর ইন টার্মস অফ সার্ভিসেস তো বটেই, আমাদের সারা পৃথিবীতেই অনেক ক্লায়েন্টস। এমন কোনো মহাদেশ নেই যেখানে আসলে আমাদের ক্লায়েন্ট নেই। অ্যামেজিং। কিন্তু আমাদের ডেভেলপমেন্ট সেন্টার অনেক বছর ধরে আসলে বাংলাদেশেই ছিল। সময়ের সাথে সাথে আমরা অন্যান্য দেশে ছোট ছোট ডেভেলপমেন্ট টিম গড়ে তুলেছি। তো একটা পর্যায়ে এই নিডটা আসলো, প্রয়োজনীয়তাটা আসলো যে আমাদের আসলে এখন মোর ক্লায়েন্টের কাছে থাকতে হবে। যেহেতু আমাদের ক্লায়েন্টগুলো মূলত নর্থ আমেরিকা ভিত্তিক, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে আমেরিকা ভিত্তিক, তো আমরা একসময় সিদ্ধান্ত নিলাম যে আমাদের হেডকোয়ার্টারটা আমরা আমেরিকায় নিয়ে যাই। তো সেই ধারাবাহিকতায় 2023 সালে আমরা একটা কোম্পানি ফর্ম করি আমেরিকাতে, সেম নামেই আস্থা আইটি ইনকর্পোরেটেড, একটা সি কর্প, যেটাকে আমরা ইভেনচুয়ালি বাংলাদেশের কোম্পানির হেডকোয়ার্টার হিসেবে প্রতিষ্ঠা করেছি। ভেরি নাইস। So that's the parent company, and the one we have over here in Dhaka is the subsidiary of the US company. ভেরি গুড। এই যে ধরেন বাংলাদেশি কোম্পানি হিসেবে আমেরিকাতে হেডকোয়ার্টার স্থাপনা করা, এই যে লজিস্টিক একটা কোম্পানি সেট করা, এমপ্লয়ীদেরকে হায়ার করা, এই পুরো বিষয়টা তো আসলে অনেক কমপ্লিকেটেড যতটুকু আমি শুনি অসম্ভব বাংলাদেশি। অসম্ভব কমপ্লিকেটেড, এবং এখানে অনেক লজিস্টিক্স চ্যালেঞ্জ আছে, লিগাল চ্যালেঞ্জেস আছে। যদিও সময়ের সাথে সাথে অনেক ইজি হয়ে গেছে, অনেক অনলাইন সার্ভিসেস আছে যেগুলা মাধ্যমে এই কাজগুলা সহজে করা যায়। যেমন ধরেন, বাংলাদেশে একটা কোম্পানি খোলা যতটা সহজ, আমেরিকাতে কোম্পানি খোলা আরো অনেক সহজ। আপনি কখনো আরেকটা দেশে বসে বাংলাদেশের কোম্পানি খুলতে পারবেন না, এটা আমি কখনো শুনি নাই। কিন্তু বাংলাদেশে বসে আপনি আমেরিকার কোম্পানি খুলতে পারবেন অ্যাবসলিউটলি, একদিনের মধ্যেই খোলা যায়। একদিন বা ইনস্ট্যান্ট। তো সেইভাবেই আমরা আসলে আমেরিকার কোম্পানিটা খুলেছিলাম। বাট দেন এগেন, নিজে না থাকলে আসলে কোম্পানি কখনো চলে না, তাই না? আপনি একটা প্রতিষ্ঠানের সিইও, মাল্টিপল প্রতিষ্ঠানের সিইও, আমি জানি। তো এই জন্য আপনাকে যেমন প্রচুর আসা যাওয়া করতে হয়, ঠিক সেরকম আমরা যখন ওখানে কোম্পানি খুললাম, আমরা দেখলাম যখন যদি মানুষ না থাকে তাহলে ওটা আসলে ফুললি অপারেট হয় না। যেই কারণে আমি প্রচুর যাওয়া আসা করি, অ্যাজ ইউ নো, যারা দেখবেন তাদের জন্য বলছি যে আমাকে প্রচুর ট্রাভেল করতে হয়। আর আমরা ওখানেও লোক নিচ্ছি, এবং আমরা চিন্তা করছিলাম যে কিভাবে বাংলাদেশ থেকেও কিছু মানুষ আমেরিকায় নিয়ে যাওয়া যায়। খুবই সুন্দর, খুবই সুন্দর। সো এই যে ইমিগ্রেশন এবং লোক নেয়ার যে বিষয়ের যে জটিলতা, সেখানে আপনার কিরকম এক্সপেরিয়েন্স? ভালো এক্সপেরিয়েন্স না, বাট থ্যাঙ্কস টু ইউ গাইজ এখন ভালো এক্সপেরিয়েন্স, তো সেটা নিয়ে আমি একটু বলবো। জি। আচ্ছা রিজভী ভাই, অ্যাজ এ টেক ফাউন্ডার, আপনি আপনার কোম্পানিটা বাংলাদেশে দীর্ঘদিন চালানোর পরে আপনি ইউএসএ তে নিয়ে গিয়েছেন। এখন ওখানে কোম্পানিটা চালানোর জন্য তো আপনার নিশ্চয়ই এমপ্লয়ি দরকার, এবং আপনার ওই এমপ্লয়ি দরকার যারা আসলে একটা ম্যানেজারিয়াল পদে আপনার কোম্পানিটাকে, আপনার বিজনেস মডেলটা বুঝে। এখন ইউএসএ তে যে এই এমপ্লয়ীদেরকে ট্রান্সফার করাটা খুব ইম্পর্টেন্ট। এই ফাউন্ডাররা এই জায়গাতে স্ট্রাগল করে। অনেকেই হয়তো জানে না যে কোন প্রসেসের মাধ্যমে তার অ্যাকচুয়াল তাদের এমপ্লয়িগুলো বা ম্যানেজারিয়াল এমপ্লয়িগুলোকে ইউএসএ তে ট্রান্সফার করে ওই বিজনেসটাই রান করানো যায়। তো আপনারও নিশ্চয়ই এই প্রসেস থেকে যেতে হয়েছে। এই জায়গাতে আপনার অভিজ্ঞতার কথা কি বলবেন? অবশ্যই, চমৎকার প্রশ্ন, থ্যাংক ইউ সো মাচ। আমি যেহেতু একটা নন আমেরিকান ইউএস ফাউন্ডার, আমি এই কথাটা একটু বুঝিয়ে বলি সবার জন্য। সো আমাদের যেহেতু একটা ইউএসএ তে এন্টিটি আছে, সো আমি ইউএস এর একটা কোম্পানির ফাউন্ডার, কিন্তু আমি নিজে আমেরিকান না। এটা আমি রিমোটলি প্রতিষ্ঠা করেছি এবং চালাচ্ছি। তো এখানে আসলে মানে এমপ্লয়ি রাখা এবং তাদেরকে হায়ার করা খুব গুরুত্বপূর্ণ। তো দুইটা ওয়েতে এটা করা যেতে পারে। একটা হচ্ছে আমি আমেরিকা থেকেই হায়ার করতে পারি, এটার কিছু সুবিধা অসুবিধা আছে যেটা আমি বলবো। আরেকটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে নিয়ে যেতে পারি।
তো আমেরিকা থেকে যদি আমরা হায়ার করি এটা তো চমৎকার, এটা সবচেয়ে ভালো। কিন্তু অসুবিধাটা হচ্ছে যে আমেরিকা থেকে হায়ার করলে অনেক বেশি খরচ, মানে বেতন দিতে হয়। এখানে অনেকেই জানেন বা জানেন না যে আমেরিকার পে স্কেল বাংলাদেশের চেয়ে অনেক হায়ার। তো সেইটা হয়তো আমাদের মতো একটা ফরেন কোম্পানির জন্য অ্যাফোর্ড করা কঠিন অ্যাট স্কেল। আমরা হয়তো 2-3 জনকে হায়ার করতে পারি ফ্রম দ্য লোকাল মার্কেট, কিন্তু 10-12 জন, 20 জন, 50 জন হায়ার করা খুব ডিফিকাল্ট। তো আমাদের জন্য সবচেয়ে স্মার্ট অ্যাফোর্ডেবল ওয়ে হচ্ছে যে বিদেশ থেকে, অর্থাৎ যেহেতু আমাদের বেসটা বাংলাদেশ, বাংলাদেশ থেকে লোক নিয়ে যাওয়া। এখন অনেকেই জানে না যে এটা কিভাবে সম্ভব। হিস্টোরিক্যালি একটা ওয়েতেই দেশ থেকে, মানে বাংলাদেশ থেকে আমেরিকাতে লোক গেছে, সেটা হচ্ছে H1B, রাইট? লটারি। একসময় লটারিও ছিল না, তারপর একসময় লটারি আসলো, তারপর আরো ডিফিকাল্ট হলো এবং কোটা কমতে লাগলো। এখন তো মনে হয় H1B ওই যে একটা নতুন প্রাইস ট্যাগ লাগাইছে যে $1,00,000। সো এটার কারণই হচ্ছে ওরা চায় না যাতে H1টা হোক, কিন্তু লোক তো নিতে হবে, and there are other ways of doing it. তখন আমরা চিন্তা করলাম যে কি করা যায়, এবং আমরা একটা রিসার্চ করে পেলাম যে L1 ভিসা বলে একটা ভিসা আছে, যেটাকে সোজা বাংলায় বলা যায় বা সোজা ইংলিশে বলা যায় ইন্টার কোম্পানি এমপ্লয়ি ট্রান্সফার ভিসা, রাইট? তো এটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে, ধরেন একটা ওনার বা একটা ওনিং বডি, একটা বোর্ড, তাদের আন্ডারে দুটো কোম্পানি আছে, একটা আমেরিকাতে হতে হবে আর একটা যে কোনো দেশে হতে হবে। এরকম যদি স্ট্রাকচার থাকে তাহলে L1 ভিসার মাধ্যমে ওই বিদেশি কোম্পানি থেকে আমেরিকার কোম্পানিতে এমপ্লয়ি নিয়ে যাওয়া যায় খুব সহজেই। তো এটা আমরা করার সিদ্ধান্ত নিলাম। মনে হলো যে এটা আমাদের জন্য ফাস্টার অ্যাজ ওয়েল, এবং আসলে এটা ফাস্টার। টেকনিক্যালি এটা 1.5 মাসে, মানে 6 সপ্তাহে হয়। আরো একটু অ্যাডিশনাল প্যাডিং লাগে প্রথমবার, পরের বার আরো তাড়াতাড়ি হয়, কিন্তু এটাই ফাস্টেস্ট। তো এটা করার সিদ্ধান্ত নিলাম। তখন আমরা খোঁজা শুরু করলাম যে এটা আমাদেরকে কে করতে হেল্প করতে পারে। তখন আমার মনে হলো যে আরে আমাদের তো গালিব ভাই আছে, থ্যাংক ইউ ফর দ্যাট। সো তখন গালিব ভাইকে রিচ করা এবং সেখান থেকে একটু আগানো। এটার পিছনে গল্প আছে, গল্পটা শেয়ার করা যাবে। কবে? 7 বছর, 7-8 বছর, 2017। হ্যাঁ, 8 বছর, 7-8 বছর, 8 বছর। তো কমন ফ্রেন্ডের থ্রুতে আপনার সাথে আমার পরিচয়, মনে আছে? আপনি লং হর্নে আমাকে বলছিলেন স্টেক খাইতে। তখন আমি ইমিগ্রেশন সার্ভিসও ছিলাম, রাইট? তখন কি ইয়েতে ছিলেন? আচ্ছা, 17। সো সেখান থেকে পরিচয়, অন অ্যান্ড অফ। এভরি টাইম আই গো টু US উই মিট, ইউ কাম টু বাংলাদেশ উই মিট। দেন আমরা সিদ্ধান্ত নিলাম যে কি করা যায় একসাথে। অনেক আইডিয়া তো ঘুরে, এখনো অনেক আইডিয়া নিয়ে আমরা এক্সপ্লোর করছি। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আরো অনেক কিছু করা যাবে, করা সম্ভব হবে। কিন্তু যখন এই L1 এর প্রসঙ্গটা আসলো, তখন আপনি বললেন যে আপনি এই কাজটা করেন। তা আমার যেহেতু আর পরিচিতের মধ্যে কেউ নাই, আর আমি অনলাইনে আসলে প্রচুর কনফিউজিং বা মিসলিডিং ইনফরমেশন দেখতাম, যে অনেকে রিপ অফ করে, স্ক্যাম করে, অনেক ভুয়া লয়ার। তা আমার হাতে আর অপশন নাই। তা আমি ভাবলাম যে এই ভাইটাকে আমি চিনি 8 বছর ধরে, তো তার সার্ভিসটা নেই। এবং আলহামদুলিল্লাহ তার মাধ্যমে আমরা অ্যাপ্লাই করি, এবং আমি সবাইকে জানাচ্ছি অত্যন্ত আনন্দের সাথে যে আমরা আমাদের কোম্পানি থেকে এমপ্লয়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত যেটা নিয়েছিলাম L1 এর থ্রুতে, যেখানে আপনার কোম্পানি সেই ইমিগ্রেশন অ্যাডভাইজারি সার্ভিসটা দিয়েছেন এবং সেটা অ্যাপ্রুভ হয়েছে। সো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি যে বললেন এই বিষয়টা আসলে সারপ্রাইজিং। সো মানুষ বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশে আসলে L1 এর বিষয়টা অত পপুলার ছিল না, অনেকেই ছিল না। বাট আমরা কিন্তু অনেক টেক ফাউন্ডারের সাথে কানেক্টেড। আপনি হয়তো বাংলাদেশে অনেক টেক ফাউন্ডারের সাথে কানেক্টেড, আস্থা আইটির মতো, লজিস্টিক, RMG কোম্পানি। These are potential candidates actually USA তে, কিন্তু ওনাদের ক্লায়েন্ট টেল থাকে, তাই না? মোস্ট অফ দ্য টাইম ওনারা কি করে, একটা ভায়া হয়ে যায়, মানে মাঝখানে একজন থাকে, তারপরে তারা ক্লায়েন্ট। রিসেন্টলি আমি একটা ক্লায়েন্টের সাথে কাজ করছি, উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট লাগেজ ম্যানুফ্যাকচারার, এবং ওয়ালমার্টে ওনার লাগেজ বিক্রি হয়। বাহ, ওকে। তো বাট উনি আসলে কোনোদিন ওয়ালমার্টের সাথে কথা বলার সুযোগ পায় নাই, মাঝখানে দুটো বাইং হাউস আছে। তো যখন উনি আমাদের কাছে আসলো, আমরা ওনার L1 কেসটা শুরু করলাম, জাস্ট লাইক আস্থা আইটি। তো তখন উনি আসলে একটা নিজে বিজনেস মডেল ডেভেলপ করে ফেললেন যে নাও আই ক্যান রিচ আউট টু ওয়ালমার্ট ডিরেক্টলি, নাও আই ক্যান ইভেন গো টু টার্গেট। তো আমরা আসলে এই বিল্ডিং ব্রিজটা করতেছি বাংলাদেশিদের জন্য। চমৎকার। L1 এর মাধ্যমে চমৎকার, কারণ এটা নিয়ে আসলে বাংলাদেশের মানুষ জানে না। এখানে চ্যালেঞ্জেস বলতে গেলে আসলে একটাই চ্যালেঞ্জেস, সেটা হচ্ছে যে বাংলাদেশি কোম্পানি যারা এমপ্লয়ি পাঠানোর সিদ্ধান্ত নিবে বা নিচ্ছে,
ওদেরই আসলে আমেরিকাতে একটা কোম্পানি থাকতে হবে, জি আর কোম্পানিটার যদি লেজিট হয়, এটা আমি দর্শকদের বলতে চাই যে কোম্পানিটা যদি লেজিট হয়, এটা সব বুক কিপিং, অ্যাকাউন্টস, ফিনান্স, হায়ারিং এইসব যদি একদম লেজিট থাকে, ক্লিয়ার থাকে, তাহলে আসলে ইউএস ইমিগ্রেশন সার্ভিসেস, ইউএসআইসিএস ওরা আসলে আটকায় না। রাইট যেটা আমাদের ক্ষেত্রে আল্লাহর রহমতে সব পেপার ক্লিয়ার ছিল। রাইট আমি একটু স্কেপটিক ছিলাম টু বি অনেস্ট, জি, যে এটা জি, কি জি। আসলেই হবে নাকি। আমি আসলে আপনাকে অনেক প্যারা দিচ্ছি, অনেকবার অনেক আমাকে টেনশন কাজ করতো যে কি হবে, বাট গালিব ভাই ওয়াজ ভেরি প্রম্পট। তো আল্লাহর মধ্যে খুব স্মুথলি এবং ইজিলি হয়ে হয়ে গেল। গেছে আল্লাহর রহমতে। হ্যাঁ, মানে আমি যদি একটু টাইম লাইনটা বলি, আমরা সাবমিট করেছিলাম জুলাইয়ের 14 তারিখ। প্রিমিয়াম প্রসেসিং করা হয়েছে। প্রিমিয়াম প্রসেসিং করা হয়েছে। প্রিমিয়াম প্রসেসিং মানে হচ্ছে $2,000 দিলে এটা খুব তাড়াতাড়ি ওরা করে দেয়। আর না হলেও $2800 হ্যাঁ। প্রিমিয়াম প্রসেসিং করলে 6 সপ্তাহ লাগে, না করলে হচ্ছে 3 মাস লাগে, এই পার্থক্য। হ্যাঁ। তো 14 জুলাই সাবমিট করি। এরপরে ওরা একটা কোয়েশ্চেনেয়ার পাঠায়, যেটাকে ওরা আরএফই বলে, রিকোয়েস্ট ফর এভিডেন্স। হ্যাঁ, আমরা ওটা সাবমিট করি ইন টাইম। আমরা কিন্তু ওটা দেখার পরে প্রথমে একটু ভয় পেয়েছিলাম, মানে শেক হয়ে গিয়েছিলাম যে অনেকগুলো আসলে ইউএসসিআইএস এটা সচরাচর পাঠায়। এখন যেহেতু ইমিগ্রেশন একটু দ্যাটস দেয়ার জব, রাইট, দে হ্যাভ টু ভ্যালিডেট ইনফরমেশন। তারপর আমরা সাবমিট করলাম, করার জাস্ট 7 দিন পরে ওরা অ্যাপ্রুভটা করে দিল। জি, which was like আমরা অবাক হয়ে আপনি গেছি। কিন্তু একটু সার্কাস্টিকলি ছিলেন যে আই হ্যাভ গট অ্যান ইমেল ফ্রম ইউএসসিআইএস। আপনি কিন্তু এটা বলেন না যে উই গট অ্যাপ্রুভড। না, এটা মজা করলাম একটু। হ্যাঁ, আমরা কিন্তু একদম ওয়াও কি ইমেল আসছে। তো আমরা একটু ভয় পেয়েছিলাম। That was good আলহামদুলিল্লাহ। মানে আমি যখন রিপোর্টটা আসলো, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আমি টেক্সট করছিলাম যে আমরা একটা মেইল পাইছি, আরএফই রেসপন্সের উপরে একটা মেইল পাইছি। এইটা গালিব ভাই আর অন্যরা যারা ছিল ওরাও ভাবছে যে বোধহয় রিজেক্ট হয়ে গেছে। হ্যাঁ, বাট না, এটা আসলে পজিটিভ ছিল। সো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ইটস আ গুড থিং যে এটা আমরা করলাম, এবং আমাদের দেখা দেখি আরো অনেক বাংলাদেশি কোম্পানি করবে। রাইট, ইটস আ গুড অপরচুনিটি বোথ ফর বাংলাদেশি কোম্পানিজ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস প্রোভাইডার্স লাইক ইউ গাইজ অ্যাজ ওয়েল। জি। এবং বাংলাদেশে আমার ধারণা এটা খুব বেশি কোম্পানি করে না। সো আপনারা এটাতে বলতে গেলে এই দেশে অ্যাটলিস্ট পায়োনিয়ারিং করছেন। জি, আমরা একটা অ্যাওয়ারনেসও করছি, যে আজকের পডকাস্টের মাধ্যমে মানুষ কিন্তু অ্যাওয়ার হচ্ছে। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন, স্পেশালি বাংলাদেশের টেক ফাউন্ডার। আর যেহেতু আমি টেক ব্যাকগ্রাউন্ডে, আপনি টেক ব্যাকগ্রাউন্ডের, আমাদের এই সফটওয়্যার সার্ভিস ইন্ডাস্ট্রিতে প্রচুর লোকজন কিন্তু এটা করতে পারে, করে ইউএসএতে সেকেন্ড অফিস ওপেন করতে পারে। তো ওই জায়গাতে আমরা কাজ করছি। রাইট। সো গালিব ভাই, আমার একটা প্রশ্ন আছে আপনার জন্য। সেটা হচ্ছে যে আপনি এক সময় ইমিগ্রেশন সার্ভিসেস নিজেই ছিলেন, ওইটা কি কারণ যে মানে ওই কারণেই কি আপনি ব্যবসাটাতে নেমেছেন, নাকি অন্য কোনো আপনার মোটিভেশন আছে? সো রিজু ভাই, না আসলে এই ইউএসএআইএস বাংলাদেশ এটা শুরু করার ইন্সপিরেশন ছিল ব্যাক এন্ডে খুব ভালো একটা টিম, মিস আলকা মাদান, যিনি আমার পার্টনার। উনি অ্যাকচুয়ালি সিলিকন ভ্যালি বেসড ইমিগ্রেশন প্র্যাকটিশনার, রেজিস্টার্ড ইমিগ্রেশন কনসালটেন্ট। তো ওনার সাথে আমার পরিচয় 8 বছরের। তো আমি দেখলাম যে উনি এবং ওনার যে ফার্ম, ওনারা অ্যাকচুয়ালি এথিক্যাল ইমিগ্রেশন প্র্যাকটিস করে। তো আমার প্রয়াসটা ছিল, যেহেতু আমি নিজে একটা সময় ইউএসসিআইএস এর প্রোগ্রাম ম্যানেজার ছিলাম, যদিও আইটি সেক্টরে, বাট ইমিগ্রেশন তো কিছুটা বুঝি এবং লিড করার অভিজ্ঞতাও আছে সেখানে। তো সেখান থেকে আমি ভাবলাম যে বাংলাদেশি মানুষের জন্য আমি কি করতে পারি, অ্যাটলিস্ট নট ফর ম্যাস পিপল, বাট ফর অ্যাটলিস্ট দ্য ফাউন্ডার, যারা আসলে দেশে রেমিটেন্স আনবে, দেশে জব ক্রিয়েট করবে, এই ধরনের লোকজনের জন্য আমি কি করতে পারি। তখন চিন্তা করলাম যে যদি এই ফাউন্ডারদেরকে ইমিগ্রেশন সার্ভিসটা খুব স্মুথ ভাবে দেয়া যায়, তখন মিস আলকা আর আমি মিলে আমরা একটা প্যাকেজ ডিজাইন করলাম। এটার নাম জানেন আপনি? এটার নাম হচ্ছে পিস অফ মাইন্ড, ইমিগ্রেশন উইথ পিস অফ মাইন্ড। আচ্ছা, রাইট। আপনি নিশ্চয়ই কাজ করতে গিয়ে দেখছেন যে কত স্ট্রেস আসলে চলে আসে। তা আমরা আসলে একটা ফ্ল্যাট রেটের মাধ্যমে বাংলাদেশি ফাউন্ডারদেরকে বলতেছি যে পিস অফ মাইন্ড, হ্যাঁ আমরা তোমাদেরকে একটু সময় নিব, বাট আমরা আসলে পুরো সিস্টেমটাকে ঠিকমতো কনসাল্ট করব, পেপারস যদি মিসিং থাকে সেটাকে তৈরি করব, আরএফই আসলে সেটাকে আমরা নিজ উদ্যোগে রেসপন্সটা আমরা দিব আর কি। অ্যান্ড দেন সাবসিডারি অনেক জিনিসপত্র থাকে, অ্যাকাউন্টিং ঠিকমতো করতে হয়, যেটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি ইমিগ্রেশনের সাথে রিলেটেড না, হ্যাঁ, বাট এটা করতে হবে, ম্যান্ডেটরি, ওটার সাথে এটা কানেক্টেড। তো ওই এডিশনাল সার্ভিসগুলোর করার হ্যাসেলটাও আমরা নিয়ে নিচ্ছি। So it's like you have a peace of mind working with us. I can vouch that. সত্যি peace of mind ছিল, এবং খুব আপনার যারা পার্টনার আছেন, যারা এটা ওই এন্ডে সামলেছেন, খুব অর্গানাইজড ভাবে পেপার ওয়ার্কস গুলা তৈরি করা, সাবমিট করা, একটা হাসির জিনিস বলতে পারি, মজার। সো আমি খুব ইনভলভ ছিলাম প্রসেসটাতে, এবং আমার খুব অস্থির, আমি খুব এমনিতে হাইপার অস্থির মানুষ, ভালো লাগে না।
তো আমি নিজেই চ্যাট জিপিটি দিয়ে হুম অনেক কিছু বানায় ফেলছিলাম। হুম হুম তো আমার কাছে মনে হচ্ছিল যে এই চ্যাট জিপিটির ভার্সনটাই রাইট ভার্সন। হুম তো আই ওয়াজ রং। কিন্তু না না কারণ চ্যাট জিপিটি হুম যতই জানুক আসলে হিউম্যান টাচ তো নাই। হুম তো যে আলকা যিনি আপনার পার্টনার, শি ইজ আ ভেরি কোয়ালিফাইড হুম হুম ইমিগ্রেশন সার্ভিস প্রোভাইডার। হুম, উনি আমাকে বলল যে না এগুলা দিয়ে হবে না, হবে না। গল্পটা এভাবে সাজাতে হবে। এবং ম্যাটার অফ ফ্যাক্ট আমি আর মিস আলকা নিউ ইয়র্কে ছিলাম। আমরা রাইট, যখন আরএফইটার তখন কথা হচ্ছিল। হ্যাঁ তখন আপনার ব্যাপারটা যখন আমরা রিভিউ করলাম, উই চেঞ্জ লট অফ থিং। কারেক্ট, উনি অনেক চেঞ্জ করে এমন একটা ন্যারেটিভ দাঁড় করলেন যেটা আসলে মোর রিলেটেবল ফর দ্য যারা প্রসেস করেছে। ইভেন দি টাইটেল, এমপ্লয়ি কারা হায়ার করব, তাদের Right. টাইটেল কি হবে, আমরা আসলে পিটিশনের রেসপন্সটাতে তাদেরকে কিভাবে মানে অর্কস্টারে সাজাবো, এই সব Right. জিনিসগুলো কিন্তু আমরা মানে আসলে সবাই অনেক লয়ার আছে বাট সবাই আসলে এক্সপেরিয়েন্স না। জি জি তা এটা আমি একদম নিশ্চিত যে আপনারা এবং আপনার যারা ইউএস পার্টনার আছে ওরা বেশ অভিজ্ঞ এ ব্যাপারে। জি, জি, জি। না সেই জায়গাটা থেকেই আমরা চাই যে বাংলাদেশীদেরকে এই সুবিধাটা দিতে, এবং উইথ দ্য পিস অফ মাইন্ড এট এ ফ্ল্যাট অ্যান্ড ভেরি মিনিমালিস্টিক ফিস। ট্রু। এই জায়গাটাতে আমাদের প্রয়াস থাকবে। আমার একটা প্রশ্ন আছে। জি। L1 তো আমরা জানি আপনারা করছেন। আমি নিজে এটার সুবিধাটা হুম, পেলাম হুম। আলহামদুলিল্লাহ। আর কি আপনারা ভিসা প্রসেস করেন? আপনারা আ কি ইবি করেন? ইবি 1, 2, 3 এসব? জি, জি, জি। আপনি জানবেন যে আমরা আসলে L1 এর পাশাপাশি আমরা EB1 টাও করি। হুম, মানে এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি ক্যাটেগরিতে যতগুলো হুম, ক্যাটেগরি আছে, EB1A, EB1B, EB1C, এগুলো আমরা করি। রিসেন্টলি আমরা একজন বাংলাদেশী ন্যাশনাল ক্রিকেটার আলামিন, যিনি পেস বোলার ছিলেন, হুম। অনেকদিন দীর্ঘদিন ধরে বাংলাদেশের ন্যাশনাল টিমে সে ছিলেন, দেশের হয়ে খেলেছেন। ওনার EB1 এ আমরা করি এবং অ্যাপ্রুভড হয়। সো ও কি ইবি 1 ছিল না ইবি 2 বা 3 ছিল? EB1A, তো EB1 সবাই তো আর ইবি 1 এ কি এলিজিবল হবে? ধরেন আ যে যাদের ন্যাশনাল রিকগনিশন নাই, ধরেন আমি। আপনি আসলে আ এখানে একটা মজার বিষয় আছে। L1 to EB1C, L1 টা নরমালি আপনি করেছেন বা আপনার কোম্পানির জন্য, সেখানে কিন্তু ১ বছরের জন্য L1 টা দেয়া হয়। না, আমাদের ৩ বছরের জন্য দিয়েছে। আচ্ছা ৩ বছরের জন্য দিয়েছে। তারপর রিনিউ করতে হবে। কারেক্ট। বাট বাংলাদেশীদের জন্য L1 থেকে গ্রিন কার্ড করার একটা শর্টকাট হচ্ছে EB1C করা। এটা ১ আচ্ছা। বছর যদি আপনি ব্যবসা ঠিকমতো করেন, হুম, বলতে অ্যাকাউন্টিংটা ঠিকমতো করেন, ট্যাক্স ঠিকমতো দেন, হুম। এমপ্লয়িদেরকে ঠিকমতো রিক্রুট করেন, দেন আপনি EB1C ক্যাটেগরিতে ফাইল করার জন্য আপনি কোয়ালিফাইড হবেন ১ বছর পরে। নাইস। এটা একটা গ্রেট শর্টকাট। আর EB1C হচ্ছে ওই যে এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি ক্যাটেগরিতে গ্রিন আচ্ছা। কার্ড। বাট ফর কর্পোরেট ম্যানেজার্স। হুম, EB1A হচ্ছে অ্যাথলেট, আর্টিস্ট, আর্টিস্ট। নিউজ প্রেজেন্টার রাইট। তাদের জন্য। সো হুম, EB1C ক্যাটেগরিটা কিন্তু কর্পোরেট ম্যানেজারদের জন্য। ওকে। সো এখানে যে সলিউশনটা আমরা আনছি সেটা হচ্ছে L1 for 1 year and then EB1C to do the green card after L1s রাইট। get approved. আচ্ছা, ভেরি নাইস। হুম, এটা জানতাম না, জানলাম। তো আমার আরেকটা প্রশ্ন আছে ভাই। জি। সেটা হচ্ছে L1 এর জন্য কারা কোয়ালিফাইড? এটা কি ধরেন একটা সার্টেন সাইজ অফ কোম্পানি হতে হবে? না যেকোনো কোম্পানি, ছোট কোম্পানিরাও করতে পারে চাইলে? ভেরি গুড কোয়েশ্চেন। আসলে L1 এর দুই ধরনের ক্যাটেগরিতে হয়। একটা হচ্ছে L1A, একটা হচ্ছে L1B, রাইট? ওকে। সো আপনি বাংলাদেশে একটা কোম্পানি যখন ভালো করে ৫ থেকে ৬ টা এমপ্লয়ি থাকে, হুম, স্কিলড এমপ্লয়ি, এবং একটা গুড অ্যামাউন্ট অফ টার্নওভার থাকে। তারা আমেরিকাতে সেকেন্ড অফিস ওপেনিং এর মাধ্যমে L1 ফাইল করতে পারে। এটা একটা ক্যাটেগরি, রাইট? খুব বড় হতে হবে না। সুন্দর একটা বিজনেস প্ল্যান থাকতে হবে। ওকে। USCIS কে বলতে হবে যে আপনি ওখানে গিয়ে আসলে কি করবেন, কিভাবে করবেন, হুম, এবং সেটার যে ফান্ডটা দরকার ১ম এ ১ বছর চালানোর জন্য, এই মেরিটসটা বাংলাদেশি কোম্পানির আছে কিনা। হুম, তো পয়েন্ট টু বি নোটেড হিয়ার যে L1 টা কিন্তু USCIS দিচ্ছে বাংলাদেশের কোম্পানির মেরিটস এর উপরে, রাইট। রাইট? সো এটার জন্য কোনো ইনভেস্টমেন্ট বা ফান্ড ট্রান্সফার দরকার না। এটা একটা বিষয়। আর আরেক ধরনের L1 হচ্ছে L1A, যেটা হচ্ছে যে আমেরিকাতে নতুন কোম্পানি যদি আপনি করেন হুম, এবং ওই কোম্পানির নিউ ফরমেশনের পরে আপনি একটা বিজনেস প্ল্যান দিচ্ছেন। হুম, বাংলাদেশে ভালো করছেন এটা না। ওখানেই কোম্পানি আপনি নতুন ফর্ম করছেন। হুম, হুম। ওখানেও ফরেন এমপ্লয়িদেরকে যেটা আমরা করেছি আসলে। রাইট। হুম, নাইস। চমৎকার। তো এই বিষয়ে আপনারা পরবর্তীতে কি করতে চাচ্ছেন? মানে আপনাদের নেক্সট এটা আমরা অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য? আমরা আসলে এই বিষয়ে একটা মেগা সেমিনার করতে চাচ্ছি। আপনি জানেন যে মাসে আমরা ২ টো ওয়েবিনার করি এবং কমপ্লিটলি ফ্রি, যেখানে আমি থাকি, মিস আলকা থাকে এবং আমাদের অ্যাসোসিয়েট অ্যাটর্নিজ যারা আছে, আমাদের বাংলাদেশের যারা কনসুলেট আছে, সবাই থাকে। আচ্ছা। আমরা প্রায় ২০০ থেকে ৩০০
লোককে মেরিট বেস আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেস আমরা রেজিস্ট্রেশন করি এবং আমরা একটা লাইভ সেশন করি। এবং এই মাসেও আমাদের প্রায় 30 জন ওই সেশনের পরে 30 জন বিজনেস ওনার আমাদের অফিস ভিজিট করেছেন এবং আমরা ওনাদেরকে ফ্রি কনসালটেশন দিয়েছি। সোফার আমরা এটা দিচ্ছি যাতে করে মানুষ জানতে পারে, মানুষের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়। রিজভি ভাই, এই টেক ফাউন্ডারদের, বাংলাদেশি টেক ফাউন্ডারদের 1 থেকে 2 মাসের মধ্যে নতুন কোম্পানি শুরু করে এমপ্লয়ীদের পুরো কমপ্লিট ইমিগ্রেশন প্লাস 1 বছরের মধ্যে গ্রিন কার্ড, এটা কি অবিশ্বাস্য নাকি টু ড্রিমি? সম্ভব? টু ড্রিমি, অবিশ্বাস্য, কিন্তু এখন এটা সত্যি হয়েছে। সেই সার্ভিসটাই কিন্তু বাংলাদেশে দিচ্ছে USAIS এবং আপনার কোম্পানি আস্থা হাইটি হচ্ছে ট্রু এক্সাম্পল। সো কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আপনাদের অর্গানাইজেশনটাকে অনেক ধন্যবাদ। চমৎকার কাজ করছেন আপনারা, এবং এই যদি কন্টিনিউ করেন, এটা শুধু মানে আমরা না, বাংলাদেশের অনেক টেক কোম্পানিতে উপকৃত হবে এবং সেই অর্থে বাংলাদেশ উপকৃত হবে। আলহামদুলিল্লাহ, আমরা সেই প্রয়াসে অব্যাহত থাকবো এবং আমাদের L1 সার্ভিসটি আমরা অন রাখবো। ধন্যবাদ।